অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। দেখতে পাচ্ছ আজকের তারিখ, কিছুক্ষণ আগে নীতিমালাটি প্রকাশিত হয়েছে। তবে আগের নীতিমালাটি বহাল রাখা হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আগের বছরের তারিখ। সো আগের নীতিমালাটি তারা নতুন করে প্রকাশ করেছে, কারণ আগের নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি। আগের নীতিমালাই বহাল রাখা হয়েছে। সো নীতিমালা থেকে আমরা জানিয়ে দেব পরীক্ষার সকল তথ্য, পরীক্ষার কী কী ধরনের বৃত্তি থাকবে, বৃত্তি কিভাবে বন্টন করা হবে, বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কোন কোন বিষয়ের উপর নেওয়া হবে, পরীক্ষা কিভাবে পরিচালনা করা হবে, আসন বিন্যাস কীরকম হবে, প্রশ্ন বন্টন কীরকম হবে, সকল তথ্য জানতে পারবে এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা। প্রথমেই বলা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম 20 এবং সর্বোচ্চ 40% শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, 20 থেকে 40% শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে না। সো এই 20 থেকে 40% কীভাবে নির্ধারণ করা হবে? নির্ধারণ করা হবে সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে যেই মূল্যায়ন হয়েছে বা যেই সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই 20 থেকে 40% শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পরীক্ষার সময় যদি জেনে নিই। দেখো, পরীক্ষা হবে 5টা বিষয়ে: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সো কোন বিষয়ের প্রশ্নের মান বন্টন কীরকম, প্রশ্ন কাঠামো কীরকম হবে, সময় বন্টন কীরকম হবে, সেটা নিয়ে প্রশ্ন কাঠামোর ভিডিও রয়েছে আমাদের, সেটা দেখে নিলেই তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা বৃত্তির প্রকারভেদ আর কোটা জেনে নেই। সো বৃত্তি দুই ধরনের দেওয়া হবে, এক হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি আর এক হচ্ছে সাধারণ বৃত্তি। ঠিক আছে, এখন সাধারণ বৃত্তির জন্য ছাত্রদের 50%, 50% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। ঠিক আছে, এরপরে ট্যালেন্ট পুলের বৃত্তির ক্ষেত্রে কি বলা হয়েছে? ট্যালেন্ট পুলের বৃত্তি দেওয়া হবে উপজেলা বা থানা ওয়ারি। ঠিক আছে, প্রতিটি উপজেলায় বা থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুলের বৃত্তি প্রদান করা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে নির্ণয়ের ফর্মুলা দেওয়া আছে। উপজেলা বা থানার ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা সমান সমান জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা গুণ সংশ্লিষ্ট উপজেলা বা থানার বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, এরপরে ভাগ হচ্ছে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, এরপরে ট্যালেন্ট পুলের বৃত্তি, এটা হচ্ছে নির্ধারিত ট্যালেন্ট পুল বৃত্তির 50% ছাত্রদের আর 50% ছাত্রীদের জন্য। ঠিক আছে, সো আমরা সাধারণ বৃত্তিটা জেনেছি। এবারে এটার ক্ষেত্রেও ঠিক একই সেম ফর্মুলা, সেটা আমরা নতুন করে বলতেছি না। এরপরে আমরা জেনে নেই যে সমান নম্বরদারের ক্ষেত্রে যদি কেউ সমান নম্বর পায়, তাহলে কাকে বৃত্তিটা দেওয়া হবে? একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর সমান হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে বাংলা বিষয়ে যে বেশি পেয়েছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তাও সমান হয়ে যায় তাহলে ইংরেজিতে যে বেশি পেয়েছে তা অগ্রাধিকার দেওয়া হবে। যদি তাও সমান হয়ে যায় তাহলে গণিতেরটা দেখা হবে। যদি তাও সমান হয়ে যায় তাহলে বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় দেখা হবে। ঠিক আছে, এরপরে আমরা বৃত্তি পরীক্ষার ফি কত সেটা জেনে নেই। পরীক্ষার্থীর প্রতি বৃত্তি পরীক্ষার ফি হচ্ছে 400 টাকা, যেটা ফর্ম পূরণ ফি। সো এখান থেকে কেন্দ্রকে 200 টাকা দিতে হবে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দিবে। তোমাদের কাছ থেকে শুধুমাত্র 400 টাকায় নিতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে তথ্য। আমরা আরও নিচে স্ক্রল করি আরও বিস্তারিত জানার জন্য। সো এগুলো তাদের ফর্মাল বিষয়াদি, কর্পোরেট বিষয়াদি, এগুলো আমাদের না জানলেও চলবে। সো এরপরে আমরা পরীক্ষার কেন্দ্র যদি চিন্তা করি, প্রতিটি উপজেলা সদরে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করতে হবে। সো কেন্দ্র হবে সদরে। ঠিক আছে, সো কেন্দ্র কিন্তু আগেই জানিয়ে দেওয়া হবে, আর কেন্দ্র তালিকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আর তোমাদের অ্যাডমিট কার্ডেও কেন্দ্রের নাম লেখা থাকবে। এরপরে কেন্দ্র নির্বাচনে শিক্ষার্থীর সংখ্যা, যাতায়াত ব্যবস্থা আর বিদ্যালয়ের ভৌত সুবিধাদি নিশ্চিত করতে হবে। এরপরে যদি আমরা সিট প্ল্যান নিয়ে আলোচনা করি বা আসন ব্যবস্থাপনা নিয়ে, পরীক্ষার হলে বা কক্ষের মাঝখানে চলাচলের স্থান রেখে দুই পাশে বেঞ্চ সাজাতে হবে। প্রতিটি বেঞ্চে 2 জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রবেশপত্র বিতরণের বিষয়ে বলা হয়েছে যে পরীক্ষা শুরুর কমপক্ষে 7 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সো প্রবেশপত্র বিতরণ যখন শুরু হবে তখন আবার নোটিশ দেওয়া হবে। সেই নোটিশ পেলে আমরা তোমাদেরকে জানাবো যে কবে থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে পরীক্ষার জন্য পরীক্ষা সচিব কীভাবে নিয়োগ দিতে হবে সে বিষয়ে বলা আছে। সো সেই বিষয়গুলো তোমাদের খুব
খুব ভালোভাবে না জানলেও হবে। সো এখানে ইনভিজিলেটর নিয়োগের বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ যারা কক্ষ পরিদর্শনে থাকবেন বা তোমাদের হলে গার্ড দিবেন। সো প্রতি 25 জন পরীক্ষার্থীর জন্য একজন করে ইনভিজিলেটর থাকবে, ঠিক আছে? এটা কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে ইনভিজিলেটরের কী কী দায়িত্ব সেটা বলে দেওয়া আছে। কমপক্ষে 45 মিনিট পূর্বে সুপার নিকট রিপোর্ট করতে হবে, ঠিক আছে? এরপরে 10 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করতে হবে। এই বিষয়গুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র নিয়ে বলা আছে। প্রশ্নপত্র তৈরি করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, ঠিক আছে? সেখান থেকে সারা দেশে প্রশ্ন বিতরণ করা হবে, জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন কিভাবে বিতরণ করবে সে বিষয়ে বলা আছে। এরপরে পরীক্ষা গ্রহণের 1 ঘন্টা পূর্বে প্রশ্নপত্র খুলে সিলগালা করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো বলা আছে। আচ্ছা, এরপর আমরা দেখে নিই তোমাদের জন্য প্রয়োজনীয় আর কোনো তথ্য জানানো বাকি আছে কিনা। সো পরীক্ষা গ্রহণ শেষে কিভাবে ওএমআর পাঠাবে, কিভাবে খাতা পাঠাবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। এরপরে ফলাফল প্রকাশের বিষয়ে বলা আছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল স্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, ঠিক আছে? সো কতদিনের মধ্যে প্রকাশ করবে এটা কিন্তু এখানে বলা নেই। সো যেহেতু আমরা শিক্ষাপঞ্জিতে দেখেছি যে 31 ডিসেম্বর ফলাফল প্রকাশ করবে, সেই তারিখই বহাল থাকতে পারে। আচ্ছা, এরপরে উত্তরপত্র 6 মাস সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া আছে। সো এরপরে আর কোনো বিষয় নেই তোমাদের জন্য। সো আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা কিভাবে পরিচালনা করা হবে সেই সকল তথ্য একেবারে স্পষ্টভাবে জেনে নিলাম। আর বিষয় হচ্ছে যে গত বছরের নীতিমালায় রয়ে গেছে, এবছরে নতুন করে কোনো নীতিমালা প্রয়োগ করা হয়নি বা প্রণয়ন করা হয়নি। আগের বছরের নীতিমালা অনুসরণ করেই পরবর্তী নীতিমালা না আসা পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হবে। সো প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা বিষয় সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করলাম। নীতিমালা থেকে তোমাদের জন্য যে যে তথ্যগুলো প্রয়োজন বা যে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা উল্লেখ করেছি। আমরা পুরো নীতিমালা রিডিং পড়ে তোমাদের সময় ক্ষেপণ করিনি বা মূল্যবান সময় নষ্ট করিনি। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝেছো, তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো ব্যাপার হচ্ছে যে তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটা তোমরা কমেন্টে লিখে ফেলো। দেখা হবে তাহলে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় আমাদের ইএনইউবি ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।